নমস্কার, আমি তরুণ ঘোষ। আইসিজেতে যাওয়ার ব্যাপারে শেখ হাসিনা আরো এক ধাপ এগোলেন। গতকালকে তিনি এক বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেছেন। সেটা ভারতীয় কি অন্য দেশের আমি তা আপনাদের বলবো না, তবে তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয়েছে এবং তিনি খুব শীঘ্রই ভারত সরকারের অনুমতি নিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। দেখা করে তার সমস্ত বক্তব্য শুনবেন। ওই আইনজীবীর কাজকর্ম সম্পর্কে আমি কিছুটা ধারণা আমি রাখি। ওনার সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল যখন আমি বিবিসি বাংলাদেশ যখন ছিলাম, তখন বিদেশে ওনার সঙ্গে একটা দেখা হয়েছিল একটা কোন অনুষ্ঠানে। ওনার একটা মামলাও আমি দেখেছিলাম। তো যাই হোক, এখন বিষয়টা যেটা হচ্ছে, এই যে এক ধাপ এগোনো, তার মানে উনি যে মামলাটা করতে যাচ্ছেন সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা একটা পাওয়া গেল। এইবার ভারত সরকারের অনুমতি নিয়ে সেই আইনজীবী যখন তার কাছে আসবেন, তার কাজের যে ধরন সেটা আমি আপনাদের বলছি। তিনি প্রথমে কি করেন, তিনি যে ক্লায়েন্ট থাকে তার বক্তব্য তিনি পুরোটা রেকর্ড করে দেন। পুরোটা রেকর্ড করার পরেতে তিনি ওই বক্তব্য প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী তিনি শোনেন। যেখানে যেখানে ক্লারিফিকেশনের দরকার হয় সেই পয়েন্টগুলোকে উনি পয়েন্ট আউট করেন। পয়েন্ট আউট করে সেকেন্ড টাইম আবার ক্লায়েন্টের কাছে যান, গিয়ে সেই পয়েন্টগুলো ক্লারিফিকেশন চান, দিয়ে আবার নতুন একটা ড্রাফট হয় এবং তিনি ক্লায়েন্টকে বলেন যে অতি ছোটখাটো ঘটনা যদি আপনার মনে পড়ে, কোনো ছোট ঘটনা আপনি বাদ দেবেন না। উদাহরণস্বরূপ আমি বলছি, যদি কোনো বেয়ারের হাত থেকে আপনার প্লেট পড়ে গেল হঠাৎ 3-4 দিন আগে, কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে গেল যেগুলো আপনার চোখে লেগেছে কিন্তু আপনি পাত্তা দেননি, সে সমস্ত ঘটনাগুলো আপনাকে বলতে হবে। কলকাতা সুপ্রিম কোর্টে, দিল্লির সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলাটা হচ্ছে, আমি হাসিনার এটা পরে আসছে এই কারণে যে ওনার কাজের ক্ষেত্রটা আপনাকে বোঝানোর জন্য। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল জিও ভার্সেস এয়ারটেলের। 2 বিলিয়নের একটা মামলা হয়েছিল। এয়ারটেলের দাবি ছিল যে তাদের নেট শেয়ারিং এর $2 বিলিয়ন জিও খেয়ে নিয়েছে। এবার মামলা যখন হয়, মামলা যখন চলছে, সেই সময়তে আমি সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলাম একবার মামলা শোনার জন্য, ওনার সওয়াল জবাব শোনার জন্য। তো ওনার কাজকর্ম কিরাম, যে ইঞ্জিনিয়ার যিনি ছিলেন আদালতে কাঠগড়ায়, তাকে জিজ্ঞেস করেন যে এমন কিছু অস্বাভাবিক আপনার জিনিস চোখে পড়েছে যা আপনি মেনটেনেন্সের সময় আপনি দেখেছেন? তখন উনি অনেক ভেবে চিন্তে বললেন যে হ্যাঁ, সব তো পরিষ্কার হয়ে গেছিল, একটা 1 ফুটের একটা গ্যালভানাইজ তার পড়েছিল। বলে ওটা কি কাজে লাগে? বললো ওটা বিভিন্ন জয়েন্টের কাজে লাগে, গ্যালভানাইজ তার লাগে। তখন উনি আর কিছু বলেননি, উনি সময় চেয়ে নিয়েছেন। তারপরে উনি করেছেন কি, একদিন কোর্ট অফিসারকে নিয়ে, সেই ইঞ্জিনিয়ারকে নিয়ে এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের ক্যামেরাম্যানকে নিয়ে তিনি সেই টাওয়ারে গিয়ে পৌঁছান, যে টাওয়ারটা নিয়ে গন্ডগোল। গিয়ে সেই ইঞ্জিনিয়ারকে বলেন, আপনি ভালো করে দেখুন এই তারটা যেটা আপনি বলছেন, এই তারটা কোথায় লাগে। তো উনি অনেক খুঁজে পেতে তারপরে তো উনি বললেন যে এই তারটা একটা নেট থাকে, একটা জালি মতো থাকে,
সেই জালিটা স্কোয়ার মতো যেটা জালি থাকে, সেই জালিটার মধ্যে এই তারটা থাকে। কিন্তু আমি গুলে দেখছি এখানে 11টা জালি রয়েছে, একটা জালি মিসিং। এদিকে 12টা, এদিকে 12টা। তো এদিকে 12টা রয়েছে লম্বালম্বি, আর এই যেটা সেখানে 11টা রয়েছে। তার মানে একটা জালি মিসিং। তার ফলে কি হতে পারে? তারপরে হতে পারে কি, শেয়ারিং এ গন্ডগোলটা হতে পারে। হয়ে গেল। ফরেন্সিক যিনি এক্সপার্ট ছিলেন তিনি ওখান থেকে ছবি টবি তুললেন, বয়ান রেকর্ড করলেন। পরের দিন কোর্টে আবার হাজির হলেন। হাজির হয়ে তিনি একেবারে প্রমাণ করে দিলেন যে এই কাণ্ডটি ঘটেছে সম্পূর্ণ ওই 1 ফুটের নেটের তারের জন্য। আর নেটের তারটা কার লাগানোর কথা ছিল? লাগানোর কথা ছিল এয়ারটেলের। ওই যে ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তিনি ছিলেন এয়ারটেলের। ফলে এয়ারটেল 2 বিলিয়নের মামলাটা হেরে গেল। সেই ইঞ্জিনিয়ারের চাকরি ছিল কি ছিল না আমি আর খোঁজ নিইনি, আমি জানি না। কিন্তু এয়ারটেল 2 বিলিয়নের মামলা কিন্তু হেরে গেল ওই একটা ছোট ক্লুর ওপরে। তারপরে মুকেশ আম্বানি তাকে 2 কোটি জায়গার তাকে 10 কোটি টাকা দিয়েছিলেন ফিজ হিসেবে। এই জন্য উনি বলেন যে ছোটখাটো সমস্ত জিনিসপত্র যা মনে থাকবে তা আমাকে উল্লেখ করে দেবেন। এইবার পুরো যখন ড্রাফট রেডি হয়ে যাবে সেটা শেখ হাসিনাকে পড়ানো হবে। শেখ হাসিনাকে পড়ানো হওয়ার পর তারপর তিনি এইবারেতে আইসিজেতে মামলাটি ঠুকবেন। এখন সবে কাজকর্মটা শুরু হয়েছে। আমি আবার বলছি, কোন আইনজীবী, কোন দেশের আইনজীবী তা আমি বলবো না, কারণ সেটা বললে পরে একটু মুশকিল আছে। আমি বলছিলাম না, আমি অনেক কিছু জানি কিন্তু আমি বলতে পারছি না, যার জন্য আমাকে একটু আইন বাঁচিয়ে বলতে হচ্ছে যাতে আমি না ফেঁসে যাই। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই মামলা যখনই হবে তার 1 মাসের মধ্যে কিন্তু সবাইকে ডেকে পাঠানো হবে এবং আগের ভিডিওতে আমি যা বলেছি সেই জিনিসের পুনরাবৃত্তি হবে। এবার যারা গদিতে বসে আছে তাদেরকে এবার প্রমাণ করতে হবে যে তারা বৈধ সরকার। এবার জানতে চাওয়া হবে আপনাদের কাছে কি প্রমাণ আছে, কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কোথায়, আপনার জনসমর্থন কোথায়, আপনি কি অনধিকারে গদিতে বসে আছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। এগুলো পরিষ্কার করে জানাতে না পারলে তাহলে পরে এই সরকার তার কোনো অস্তিত্ব ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্বীকার করবেই না। এখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি স্বীকার না করে তাহলে তারা কি করবে, মানে রায়টা দেবে যে যারা এখন বসে আছে তারা অবৈধভাবে বসে আছে এবং তারাই চক্রান্ত, প্রমাণ করে দেবেন, তারাই চক্রান্ত করে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন এবং প্রধানমন্ত্রী তার প্রাণের ভয় দেশ ছেড়েছিলেন। প্রাণ বাঁচানোর অধিকার প্রত্যেকের রয়েছে। আপনার প্রাণ বাঁচানোর অধিকার কিন্তু আপনার রয়েছে। আপনাকে যদি কেউ প্রাণে মারতে আসে, আপনি যদি তাকে খুনও করেন তাহলেও কিন্তু আপনার ওপরে 302 কিন্তু লাগবে না, কারণ আপনি নিজেকে সেভ করার জন্য আপনি ওই কাজটা করেছেন। তাই প্রাণ বাঁচানোর জন্য তিনি গদি থেকে চলে এসছেন, ছেড়ে দিয়ে চলে এসছেন ভারতে। সেটা হচ্ছে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটা বলা হবে যে তিনি মানে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে এসছেন। ফলে এবার যা অবস্থা হবে তাহলে কিন্তু তারা আসামি হিসেবে তারা কিন্তু একেবারে সিল পড়ে যাবে। এই আসামি হিসেবে সিল পড়লে কি হতে পারে না হতে পারে সে তো আগের ভিডিওতে আমি বলেছি, তাই সেটাকে বাড়িয়ে দিয়ে আর নতুন করে ব্যাখ্যা করে আর কোনো লাভ নেই। এখন কবে সেটা হবে না হবে এই ডিটেলটা কিন্তু আমার কাছে নেই। এখনো পর্যন্ত আইনজীবীর সঙ্গে কিন্তু তার সরাসরি সাক্ষাৎ হয়নি। আবার বলছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন নিয়ে তারপরে সেই আইনজীবী এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, কারণ তিনি একজন
সিকিউরিটির মধ্যে আছেন, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটির মধ্যে আছেন, ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন ছাড়া যেই হোক না কেন, যত নামই হোক না কেন, তিনি ঢুকতে পারবেন না, তাকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এইটা হলো লেটেস্ট ডেভেলপমেন্ট, যেটা আপনাদের জানানোর ছিল, আপনারা জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।